সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এফএ বইয়াতে। তো আজ কাটলিচুড়া ব্লক লেভেলের অন্তর্গত বিভিন্ন ক্লাস্টারের শিক্ষকদের এক সভা অনুষ্ঠিত হয়েছিল। সভা প্লাস প্রশিক্ষণ শিবিরে আমরা গুণোৎসব সম্পর্কে, আগন্তুক গুণোৎসব 2024 সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। কী কী নতুনত্ব এসেছে, এই গুণোৎসবে গত গুণোৎসবগুলো থেকে কী কী পার্থক্য রয়েছে এই গুণোৎসবে, সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা অবশ্য আমার গত ভিডিওগুলো দেখেছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, আমি আর দীর্ঘ আলোচনা করব না, কারণ অনেকে আপনারা শুনেছেন আমার মুখ থেকে আমি গুণোৎসব সম্পর্কে আরও কিছু ভিডিও তৈরি করেছি, আপনারা দেখেছেন। তো আজ এক বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের সবার সুপরিচিত, কাটলিচড়ার গর্ব, বিশিষ্ট পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিত্ব সুফিয়ান সিদ্দিকী বরবুইয়া মহাশয় মুখ থেকে আমরা গুণোৎসব সম্পর্কে কিছু শিখব, অনেক কিছু জানতে পারবো। উনি আজ আমাদের এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে উপস্থিত থেকে গুণোৎসবের আদ্যপান্ত সব আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, শুরু থেকে শেষ অবধি, অর্থাৎ মর্নিং অ্যাসেম্বলি থেকে শুরু করে প্যাকেটিং পর্যন্ত কার্যাবলী কীভাবে আমাদেরকে সম্পন্ন করতে হবে ওই দিনে, সেলফ ইভ্যালুয়েশন এবং এক্সটার্নাল ইভ্যালুয়েশন, দুটি বিষয় উনি পুঙ্খানুপুঙ্খরূপে আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। ওনার বক্তব্যের কিয়দংশ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্মুখে করতে যাচ্ছি। দয়া করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রথম পরিবর্তন বলেছিলাম যে এবার আংশিক অনলাইন হচ্ছে, আর দ্বিতীয় পরিবর্তন সিট প্ল্যান আমাদের করতে হবে। সিট প্ল্যানে একটা ইম্পর্টেন্ট কথা বলেছি, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা বলেছি, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদের সাপোর্ট না করতে পারে, আমরা ফ্ল্যাটে বসে পরীক্ষা দেবো নি, গতিকে এক বেঞ্চে লাগে আমরা 5 জন বসাবো। লাগে কতজন বসাবো? 5 জন। কিন্তু যাতে একই ক্লাসে 2 জন না হয় সেটা কিন্তু ওই যে লাগে এক বেঞ্চে আমরা 5 জনও বসাবো, কিন্তু একই ক্লাসে যাতে না হয়। আর মডেল হচ্ছে, আদর্শ রূপ হচ্ছে এক বেঞ্চে 3 জন, 3 ক্লাসে 3 জন। আপনারা গাইডে দেখে নেবেন, গাইডলাইন্সে, যে ওইদিকে যদি ফার্স্ট বেঞ্চের ক্লাস 5 বাম দিকে থাকে, ডান পরের বেঞ্চের ডান দিকে ক্রস করা। 3 নম্বর প্রধান পরিবর্তন এবারে সেটা হচ্ছে রিডিং অ্যাসেসমেন্টের, বিদ্যালয়ের দ্বারা যে রিডিং অ্যাসেসমেন্ট হবে তার 100% গত বছর এক্সটার্নাল করেছে। অর্থাৎ সমমূল্যায়নে যদি আমরা রিডিং অ্যাসেসমেন্ট একটা ব্যবহার করেছি, অনেকে কি করেছি, আমার জানার মতো অনেক আছে, অনেকে করেই বলে না এক্সটার্নাল যেহেতু 100% করবেন আজকে করে কি হবে। কিন্তু এবছর কি হবে, আপনাকে 100% করে রাখতে হবে। আপনি প্রত্যেকটা ছাত্রের রিডিং অ্যাসেসমেন্ট পরে অ্যানেক্সিয়ার 4 লিখে রাখেন, অ্যানেক্সিয়ার 4 ফিল আপ করে কম্পিউটারে একটা ফরম্যাট বানিয়ে আপনি স্কুলে নিয়ে যাবেন। অ্যানেক্সিয়ার 4, ছাত্রের নাম, ল্যাঙ্গুয়েজ 1 এর মার্ক, ল্যাঙ্গুয়েজ 2 এর যতটা পৃষ্ঠা আপনার দরকার ক্লাস ওয়াইজ সেটা বানিয়ে রাখবেন। কারণ আপনি 100% অ্যাসেসমেন্ট আগের দিন অর্থাৎ 9 তারিখ করবেন, আর ওই অ্যানেক্সিয়ার 4 এক্সটার্নাল খুঁজবেন, ওনাকে দেবেন এই আমি রিডিং অ্যাসেসমেন্ট করে রেখেছি, তার 10% অনলি এক্সটার্নাল অ্যাসেস করতে হবে, ক্রস চেক। সেটা প্রথম গুণোৎসবে কিন্তু এটা ছিল, প্রথম গুণোৎসবে এটা ছিল 10% ক্রস চেক করে উনি যদি দেখেন না বাস্তবতার সাথে প্র্যাকটিক্যালি তো মিলছে, মোর অর লেস মিলে গেছে, একটু বেশ কম মিলে গেছে, তাহলে উনি বলবেন ইট ইজ অ্যাপ্রুভড, ইট ক্যান বি কপিড ডাউন টু দ্য ওএমআর। এটা কি করা যায়? কপিড ডাউন করা যায়, মানে উঠানো যায়। আর যদি উনি দেখেন এক্সটার্নালে যে না এখানে তো গরমিল প্রচুর, ছাত্র পারছে, এখানে লেখা মার্ক নেই, ছাত্র পারেনি, এখানে প্রচুর মার্ক দেওয়া আছে, তাহলে উনি বলবেন আপনার সব ভুল হয়েছে, এখন আবার। সেরকম আর সাধারণত হবে না, আপনি যেহেতু এবার যাচাই করবেন শিক্ষক হিসাবে, সেটা মিলবে। তো কি করা হচ্ছে, চেঞ্জটা আসছে যে গত গুণোৎসবে 100% রিডিং অ্যাসেসমেন্ট পরীক্ষার দিন করা হয়েছে এক্সটার্নালের উপস্থিতি, এবার অনলি 10% এক্সটার্নাল চেক করবেন, আপনি আগের দিন করে রাখবেন। রিডিং পঠন, ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 এর, ল্যাঙ্গুয়েজ 1 এর পঠন এবং ল্যাঙ্গুয়েজ 2 এর পঠন আগের দিন আপনি করে রাখবেন, একটা ফরম্যাট ফিল আপ করে রাখবেন, ফরম্যাটটার নাম হচ্ছে অ্যানেক্সিয়ার 4। সেই ফরম্যাট দেখে ছাত্রছাত্রীদের কি করবেন, এক্সটার্নাল ক্রস চেক করবেন, অনলি 10% পার ক্লাস, প্রত্যেকটা ক্লাস থেকে 10%। এবং 10% এর কথা আরেকটা কথা বলা হয়েছে, যদি আপনার ক্লাসে ছাত্রছাত্রী ধরে নিন 8 জন আছে, এক্সটার্নাল সব থাকে। যদি আপনার ক্লাসে ছাত্রছাত্রী 10টা আছে, এক্সটার্নাল সব থাকে 10%। আর 10 এর যদি বেশি হয় তাহলে উনি কি করবেন, 10% হিসাব। যেমন ধরুন 100 জন ছাত্রছাত্রী, তিনি কি করবেন, উনি ক্লাসের যে কোনো 10 জনকে ধরাবেন। 200 জন ছাত্রছাত্রী, তিনি যে কোনো 20 জনকে ধরাবেন। এটা হচ্ছে গাইডলাইন্স। এক্সটার্নালের অনেক কাজ আছে,
উনি 10% যদি বেশি ছাত্র থাকে 10% যেটা হয়তো 5-6 জনের করতে পারে। গাইডলাইন্স বলা হচ্ছে উনি 10% করবেন। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর পরিবর্তন। আমি আবারও রিপিট করি, আমাদের প্রথম পরিবর্তনটা কি? পার্শিয়ালি অনলাইন হয়েছে। স্কুল ইভ্যালুয়েশন রিপোর্ট অনলাইন জমা দিতে হচ্ছে 3 দিন আগে, 2 দিন আগে অথবা 1 দিন আগে, এবং তার একটা প্রিন্ট আউট স্কুলে রেখে দিতে হচ্ছে নোডাল টিচার। নয় কি? দ্বিতীয়টা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, যাতে সেম ক্লাসের ছাত্রছাত্রী একই বেঞ্চে না বসে। 5 জন প্রয়োজনে আমরা বসাতে পারবো একটা বেঞ্চে, যেভাবে স্কুলে বসে থাকে, কিন্তু একই ক্লাসের যাতে ছাত্রছাত্রী না বসে। তার সাথে ক্লাস 1 এর জন্য সিট প্ল্যান নেই, ক্লাস 2 এর জন্য সিট প্ল্যান। তৃতীয় যে পরিবর্তন সেটা কি বললাম, যে রিডিং অ্যাসেসমেন্ট আগের দিন পুরো করে নিতে হবে সব ক্লাসে, এবং তার মার্কস অ্যানেক্সিয়ার ফর ফিলআপ করে রাখতে হবে। পরের দিন কি হবে? এক্সটার্নাল সেটা ক্রস চেক করবে। এবারে আসি চতুর্থ একটা বড় পরিবর্তন। চতুর্থ পরিবর্তনটা হচ্ছে এক্সটার্নাল 20% রাইটিং অ্যাসেসমেন্ট চেক করেছিল। রাইটিং ছাত্রদেরকে সাবজেক্ট বেস ইভ্যালুয়েশনের শেষে ক্লাসে বসেই শিক্ষকরা করিয়েছেন, এবং এক্সটার্নাল কি করেছেন? প্রত্যেকটা রুমে রুমে গিয়ে 20% কে নিজে করিয়েছেন। এবার 20% এর জায়গায় চলে আসছে 5 জন অথবা 6 জন, অর্থাৎ প্রতিটা ক্লাসের 5 জন অথবা 6 জনকে তিনি শ্রুতলিপি তো নয়, এখন ক্রিয়েটিভ রাইটিং, তিনি রাইটিং ধরাবেন আর নিউমারিসিটি ধরাবেন এক্সটার্নাল। তো ক্লাসে যদি 100 জন ছাত্র থাকে, 5 জন অথবা 6 জনকে তিনি ধরাবেন, আর ক্লাসে যদি 10 জন ছাত্র থাকে, 5 জন 6 জনকে ধরাবেন। গাইডলাইন্সে বলা হয়েছে এক্সটার্নাল উইল অ্যাসেস 5 or 6 students per class, the writing assessment and the numeracy. এটা ক্লিয়ার? তো বড় পরিবর্তনের যে এই বড় 4টা পরিবর্তন আছে, এই 4টা পরিবর্তনের সাথে কিছু আনুষঙ্গিকতা বলা হয়েছে জোর দিয়ে এবার। যেমন একটা হচ্ছে, ম্যাডাম কি প্রশ্ন আছে কিছু? অনেক কিছু বলে ফেলার পর কিন্তু প্রশ্ন আর মনে হবে না। এখন যদি এই যে বলা পরে প্রশ্ন থাকে, স্যার হ্যাঁ বলেন। প্রশ্নটা এখানে ওই যে তো অন্য বছরে তো আমরা এটা আসিল না যে 3, 4, 5 তারা নিজে ফিল আপ করতে হবে আমার শিটটা। না, এখানে পার্শিয়ালি বাই টিচার এন্ড পার্শিয়ালি বাই স্টুডেন্ট। তো এখানে তো স্যার 14 পেজ নাম্বার 14 একটা গাইডলাইন্স আমার কাছে স্যার আপনার কাছে আছে একটা? Student will write answers in the question paper, come answer sheet for writing and numericity. মিস্টার নিশিত, তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রশ্ন করছি, এখানে বলা হয়েছে যে স্টুডেন্টস উইল রাইট আনসারস ইন দা কোয়েশ্চন পেপার কাম আনসার শিট ফর রাইটিং এ নিউমারিসি। এখানে কোয়েশ্চন পেপার যেটা কোয়েশ্চন বুকলেট, সেটাই আনসার শিট। ছাত্রছাত্রী সেখানে গোলাপ সম্পর্কে 3টি বাক্য রচনা করো, নিচে ব্ল্যাঙ্ক থাকবে, তো সেখানে ছাত্রছাত্রী আনসার করবে। অর্থাৎ ছাত্রছাত্রীর জন্য প্রশ্নটাই হচ্ছে তার উত্তর করবে, সেখানে লেখার কথা বলবে। হ্যাঁ, স্কিল নিউমারেসি যোগ করে বলে যেটা বলবে সেখানেই ছাত্রছাত্রী করবে। অর্থাৎ ছাত্রছাত্রী নিজে আনসার করবে, ঠিক আছে, ওএমআর এ ট্রান্সফার করার কথা বলে। ওএমআর এ ট্রান্সফার করবেন শিক্ষক, নোডাল টিচার অথবা এক্সটার্নাল নিজে। ক্লিয়ার স্যার। যেমন ধরুন লিখেছে গোলাপ সম্পর্কে 3টি বাক্য রচনা করো। ছাত্র লিখেছে এটি একটি গোলাপ ফুল, গোলাপ ফুল দেখিতে সুন্দর, আমি গোলাপ ফুল ভালোবাসি। ঠিক আছে, প্রত্যেকটা ছাত্র সেম কথা, একই ক্লাসের 19 জন ছাত্র সেম কথা লিখেছে, একটি গোলাপ ফুল দেখিতে সুন্দর, আমি গোলাপ ফুল ভালোবাসি। এখন আপনারা বলেন এখানে কি ক্রিয়েটিভ রাইটিং হয়েছে? যদি শ্রুতলিপি থাকতো প্রথম গুণোৎসবের মতো, প্রথম গুণোৎসবে কিন্তু লেখা থাকতো এটি একটি গোলাপ ফুল দেখিতে সুন্দর, আমি গোলাপ ফুল ভালোবাসি, সেটা আমরা ডাকাতাম, ছাত্র লিখতো শ্রুতলিপি। এখনকার শ্রুতলিপি নেই, ক্রিয়েটিভ রাইটিং মানে ওপেন এন্ডেড রাইটিং এর ব্যবস্থা দেওয়া হয়েছে। ছাত্রকে যে কোনো একটা বিষয় দিয়ে বলা হয় লিখো, মানে তার সৃজন শক্তি অনুসারে সে ব্রেইনস্টর্মিং এর মাধ্যমে যা ইচ্ছা লিখতে পারে। যদি সে মস্তিষ্ক পক্ষালন, ব্রেইনস্টর্মিং বলা হয়, ব্রেইনস্টর্মিং এর মাধ্যমে যা ইচ্ছা লিখতে পারে, তাহলে 19 জন ছাত্রের একই ভাবে 3টা সেন্টেন্স সেম হুবহু হলো কি? সঙ্গে সঙ্গে কি করা হলো? সবাইকে সিএম এডুকেশন চিফ মিনিস্টার বলেছেন একদম এক্সটার্নাল থেকে শিক্ষক সবাইকে বরখাস্ত, ডিসচার্জ করার প্রথম নিয়ম হচ্ছে নিলম্বন, তাকে কি করা? সাসপেনশন করে দেওয়া হলো। তখন সিএম আর মানেন না, বলেন না ডিসচার্জ করে দিতে হবে। তখন কিছু সুপারিশ করে অফিসার লেভেলে তাদেরকে কি করা হয়েছে?
সাসপেনশনই ছিলেন ওনাদেরকে একটা শিক্ষা দেওয়া হয়েছে। আমাদের লাপরওয়াহি বা আমাদের কোনো সময় দেখেন আমাদের ওই যে ধরনের জিনিস হয়ে যেতে পারে। আমরা অনেক সময় কি করি, ছাত্রদের প্রশ্ন বুঝিয়ে দিতে দিতে এমন হয় প্রশ্ন তো বুঝিয়ে দিতে পারবেন আপনার একটা লিমিটেড উত্তর পর্যন্ত, তখন আমরা হয়তো আবেগের বশবর্তী হয়ে উত্তরটা বলেই দিলাম। উত্তর যখন বলে দিলাম সবাইকে সেম হয়ে গেল, উত্তর বলে দেওয়া তো ঠিক নয়। তখন কি হয়, এমন হতে পারে যে আমরাও বিপদীপন্ন, আমাদের বিপদগ্রস্ত হব, আমাদের এক্সটার্নাল বিপদগ্রস্ত হবে, স্কুল বিপদগ্রস্ত হবে, ব্লকের দুর্নাম হবে, জেলার দুর্নাম হবে, চাকরিও পাওয়া যাবে। এর জন্য এবছর কি করেছে, এক্সটার্নালকে রমিং করার ব্যবস্থা করে দিল, যাতে করে যদি আমাদের শিক্ষক সমাজে হয়তো 1% শিক্ষক আছেন এরকম, হ্যাঁ, ভিন্নভাবে রেজাল্ট তৈরির হয়তো চেষ্টা করেন, এটা যাতে দূর করা হয়। আমি বিশ্বাস করি 99% শিক্ষক চাইবেন না যে বলে দেবেন আর রেজাল্ট বানিয়ে দেবেন, চাইবেন না। কিন্তু হয়তো 1% বেরিয়ে যেতে পারে, বা কখনো আমাদের 1%ও নাই আমি ভাবলাম, কিন্তু আমাদের মনের অজান্তে হয়তো আবেগের বশবর্তী হয়ে আমরা কোনো রেজাল্ট এরকম বানিয়ে নিতে পারি, যে রেজাল্টটা কি হবে এইরকম একটা করুণ পরিণতি নিয়ে আসে। সেদিকে আপনারা একটু দৃষ্টি দেবেন। আর আমাদের ডালিম স্যার যেটা বলেছেন এই কথাটা স্যার কোনো ক্ষেত্রে কোনো এক্সটার্নাল দেখা যায় যে আমরা টিচারের লইয়া কথা হয় না, এর ঢুকলো গিয়ে ক্লাসের মধ্যে মানে দেখা যায় যে প্রশ্ন করতে কোনো টিচারে ঢুকে দেয় না, তখন সবাই বাইরে বলছে, এটা কি করবো? ধন্যবাদ। দেখুন, যে কোনো বিষয়ে আমরা একটা জিনিস দেখি যে অনধিকার চর্চা বলে একটা কথা আছে, আছে না? আছে তো? এখন রাস্তায় চলাচল পুলিশেরও বারবারন্ত কোনো সময় দেখবেন, পথচারীর বারবারন্ত দেখবেন, রিক্সাওয়ালার বারবারন্ত, শিক্ষকের বারবারন্ত, সবার। তো অনধিকার চর্চা করাটা ঠিক না। এক্সটার্নাল যেহেতু তিনি একজন বাহ্যিক মূল্যায়নকারী ব্যক্তিত্ব, বড় একজন সম্মানের আসনের মানুষ, উনি যদি তার লেভেলে তিনি যদি সঠিক মানসিকতার অধিকারী হন, এরকম করবেন না। আর করবেন না বলে কোনো নিশ্চয়তা নেই। আরেকটা বড় পরিবর্তন, সেটা আমাদের জন্য বড় পরিবর্তন নয়, আমাদের হাইলাকান্দি জেলার জন্য এটা নতুন নয়, তবে সমগ্র অসমে সেটা আগের বছর করা হয়নি, যে শাফলিং অফ টিচার। আমাদের হাইলাকান্দিতে পুরো শাফলিং করা হয়েছে। উইদিন ক্লাস্টার শিক্ষকদেরকে এক স্কুলের শিক্ষককে অন্য স্কুলে, ওই স্কুলের শিক্ষককে আরো স্কুলে র্যান্ডমলি কি করা হয়েছে, শাফলিং করা হয়েছে। এই শাফলিং এর ব্যবস্থাটা হচ্ছে, দেখুন, এখান থেকে শিক্ষকের নাম সব গুয়াহাটিতে জমা হয়ে যায়, স্টেট মেশিনারি এআই এর দ্বারা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটারের মাধ্যমে কি করে র্যান্ডমাইজ করে। গতিকে আমরা কেউ বলতে পারি না কে কোন স্কুলে পড়ে, কিন্তু এটা নিশ্চিত থাকে যে আমরা উইদিন ক্লাস্টার করব। তো উইদিন ক্লাস্টার শিক্ষকদেরকে শাফল করা হবে, এবং শাফলিং করে যাদের যেখানে ডিউটি সেখানেই ডিউটি করতে হবে। এখানে একটা বড় একটা কিন্তু কথা হচ্ছে, বলে স্যার আমার স্কুলে তো হেড টিচার, মডেল টিচার পরে আরো 2জন টিচার আছে। তো যদি 2জন টিচারে অন্য স্কুলে শাফলিং করে নেওয়া হয়, তো আমার কি 2জন টিচার দেওয়া হবে? 2 এর বেশি পেতে পারেন, কমসে কম তো 2জন পাবেন। এখানে একটা কথা কিন্তু মনে রাখার বিষয়, গত বছরে আমরা দেখেছি যে একজন টিচার শাফল হয়ে অন্য স্কুলে ডিউটি পড়েছে। অন্য স্কুলে গুণোৎসব এক্সটার্নাল থাকে, এক্সটার্নাল ইভ্যালুয়েশন 3 দিন থেকে, প্রথম দিন তার ডিউটি পড়েছিল, আর তার স্কুলে পরের দিন, অর্থাৎ 2 নম্বর দিন। তো পরের দিন সে বাড়িতে থেকে কি করবে? অ্যাটেন্ডেন্সের তো একটা ব্যাপার আছে, সঙ্গে স্কুলে বাড়িতে থাকবো, স্কুলে আমার নিজের ছাত্র যাই না, একটু হেল্প করেছে, তাই হোক ইভ্যালুয়েশন হেল্প করেছে না? এবার কিন্তু ওনার সাফল ডিউটি, ওনার বিদ্যালয়ে যেদিন থাকবে সেদিন যদি সাফল ডিউটি নাও থাকে, উনি কিন্তু ঘরে বসে থাকবেন, বিদ্যালয়ে অর্থাৎ মডেল টিচার এবং হেডমাস্টার ছাড়া গুণোৎসবের কোনো প্রক্রিয়ায় এই বিদ্যালয়ের কোনো শিক্ষক বিদ্যালয়ে আসতে পারবে না। সাফল ডিউটি যার যেখানে পড়েছে, যেদিন পড়েছে সেদিনই থাকতে পারবে, অন্যদিন ওখানে হেল্প করতে পারবে। এখন বলতে পারেন স্যার তাহলে অ্যাটেন্ডেন্স দেবো কোথায়? শিক্ষা সেতুতে? কোনো দরকার নেই, আপনি এদিন অ্যাবসেন্ট থাকলেও আপনি বেতন পাবেন। ওই দিনটাকে বলা হয়েছে পেইড হলিডে, অর্থাৎ আপনাকে ঘরে বসে বেতন দেবে। আচ্ছা, ইরেজারে সবসময় ইরেজার মারা, কাটাকাটি এগুলোকে ডিসকারেজ করা হয়েছে। শুধু গুণোৎসবটি কথা নয়, ওএমআর এর যে পরীক্ষা সেগুলোতে ওএমআর এর মধ্যে ইরেজ মারাটা, যেটা আমরা সাদা খালি দেই, তো সেটা ডিসকারেজ করা হয় এই কারণে যে এটা কি হবে, কোনো মস্তিষ্ক ব্রেন তো দেখে না যে আমি আপনি দেখলাম আর একটু লাইনটা ফেরা বাঁকা হয়ে গেছে, আমরা সুন্দর দিয়ে দিলাম না। এটা কি হবে, এটা একটা মেশিন দেখবে, যেটাকে বলা হয় ওএমআর স্ক্যানার, স্ক্যানিং মেশিন দেখবে। স্ক্যানারে যখন বসবে পেপারটা, তখন ইরেজ থাকলে সেটা কি হলো, একটু ডিফেক্টিভ হয়ে গেল না? তো ইরেজ না করার জন্য, প্রয়োজন না হয় যাতে সে ব্যবস্থা করে, ডিসকারেজ করে। ইরেজ মারবেন না, ইরেজ রাখবেনই না, তাহলে ইরেজ মারার প্রয়োজন নেই। যদি ওএমআর এ ভুল হয়ে গেছে, ভুলটাই থাকুক,
ভুল এসএস তো হবে, সঠিক এসএস হবে। আর ইরিজ মেরে দিলাম আর সেটা গেল, তারপরে ঠিকমতো এসএস হলো না, রিজেক্ট হলো, আর কত সমস্যা। যার জন্য বলা হয় যে ওএমআর যাতে কোনো অবস্থায় ভাঁজ না হয়, কর্নার কোনা ভেঙে যায়, কোনা যাতে ভেঙে না যায়, যাতে ময়লা না হয়। ক্লাস 1 থেকে 9 প্রাথমিক বিদ্যালয় হলে ক্লাস 1 থেকে 5, এমই হলে 6 7 8 9 8, আর সেকেন্ডারিতে শুধু নবম শ্রেণীতে ক্লাস 9 নেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে ক্লাস 1 এর জন্য, প্রথম শ্রেণীর জন্য রিডিং রাইটিং নিউমারেসি তিনটা থাকবে তো? আগের দিন আমি রিডিং করে নেব তো। ক্লাস 1 এর জন্য রিডিং রাইটিং নিউমারেসিতে কত মার্ক? রিডিং এ কত মার্ক? 3। ল্যাঙ্গুয়েজ 1 এ 3, ল্যাঙ্গুয়েজ 2 তে 3, নিউমারেসিতে। ক্লাস 1 এর জন্য রিডিং রাইটিং নিউমারেসিতে কত মার্ক? রিডিং রাইটিং নিউমারেসি ক্লাস 1 এর জন্য কোনো রিডিং রাইটিং নিউমারেসি নাই। ক্লাস 1 এর জন্য স্কিল টেস্ট নাই, আমি বলেছি তারপরে ক্লাস 1 এর জন্য স্কিল টেস্ট নাই। মনে রাখো শুধুমাত্র সাবজেক্ট বেস ইভালুয়েশন 30 মার্কের আছে, সেটা তাদের গ্রুপ ওএমআর যেটা আসবে সেই ওএমআর এ ক্লাস 1 এর জন্য রিডিং রাইটিং নিউমারেসি নেই। এখন কথা হচ্ছে ক্লাস 1 এর যে সাবজেক্ট বেস ইভালুয়েশন আমরা প্রশ্ন দিয়ে প্রশ্ন উত্তর নেব তো, নিচের কোনটি ছাতা, নিচের কোনটি জীব, নিচের কোনটি বন্যপ্রাণী, নিচের কোনটি গৃহপালিত প্রাণী, থাকবে না? এই যে প্রশ্ন যে থাকবে কোন কোন বিষয়ের উপর ক্লাস 1 এর, 1 থেকে আমি ক্লাস 1 এর জন্য কোন কোন বিষয় থাকবে? Yes, language 1, language 2 and numeracy. ক্লাস 1 এবং 2 দুইটা ক্লাসের জন্যই সেই সাবজেক্ট বেস ইভালুয়েশন থাকবে। ভাষা 1, ভাষা 2, নিউমারেসি। ভাষা 1 আমাদের জন্য কি? বাংলা। বাংলা। ভাষা 2 আমাদের জন্য কি? ইংলিশ। আর নিউমারেসি মানে কি? সাংখ্যিক জ্ঞান। সাংখ্যিক জ্ঞান। এখানে শুধু যোগ, বিয়োগ, পূরণ, ভাগ, সংখ্যার ধারণা থাকে, অন্য বড় ধরনের কোনো প্রশ্ন থাকে না। ক্লাস 1 এর জন্য তো যোগ আছে, বই যেরকম আছে সেরকম থাকবে, পূরণ ভাগ তো নেই। তো ক্লাস 2 তাদের গণিত বইয়ের নিরিখে থাকবে। রিডিং রাইটিং নিউমারেসি হচ্ছে ক্লাস 1 এবং ক্লাস 2 এর ভাষা। ক্লাস 2 এর জন্য রিডিং রাইটিং নিউমারেসি যেটা আছে তাতে কত মার্ক? রিডিং রাইটিং নিউমারেসি স্কিল টেস্টে কত মার্ক? ক্লাস 2 এর স্কিল টেস্টে কত মার্ক বলেন? আগে বলেছি ক্লাস 2 থেকে ক্লাস 9 স্কিল টেস্ট আছে, সাবজেক্ট টেস্ট আছে। তো স্কিল টেস্টে কত মার্ক ক্লাস 2 এর জন্য? 20, কারেক্ট। আর নবম শ্রেণী 9 এর জন্য আছে ক্লাস 1 এর জন্য 20 আর ক্লাস 9 এর জন্য 20। এখন কথা হচ্ছে ক্লাস 1 এর জন্য রিডিং এ, ল্যাঙ্গুয়েজ 1 এ 3 মার্ক, 3 মার্ক। তো ক্লাস 2 এর থাকবে নিউমারেসিতে 4টা প্রশ্ন, আর ক্লাস 9 এ নিউমারেসি থেকে 4টা প্রশ্ন। স্কিল টেস্টে কথা বলতে হবে। আর বাকি যতটা ক্লাস আছে ক্লাস 2, ক্লাস 3, 4, 5, 6, 7, 8, এই 5টা ক্লাসে নিউমারেসিতে থাকবে 5টা এ বি সি ডি ই, ঠিক আছে? ক্লাস 1 এবং ক্লাস 2 এর সাবজেক্ট বেস ইভালুয়েশন এর রিডিং ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এবং নিউমারেসি। ক্লাস 3 থেকে ক্লাস 5 প্রাথমিক পর্যায়ে সাবজেক্ট বেস ইভালুয়েশন কোন কোন থাকে? বিষয়ভিত্তিক পরীক্ষা তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে কোন কোন বিষয় আছে? ভাষা দুইটা, গণিত দুইটা, ভাষা গণিত আর ভাষা 1, ভাষা 2, পরিবেশ। গণিত আর পরিবেশ। ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ইভিএস এন্ড ম্যাথমেটিক্স, ঠিক আছে? তো ইভিএস এন্ড ম্যাথমেটিক্স, ইভিএস টা ক্লাস 3 থেকে ক্লাস 5 পড়বে। এখন আমরা চলে যাব এমই, এলপি তে ক্লিয়ার? এমই, এমই তে কি কি সাবজেক্ট আছে? সাবজেক্ট কি? ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ট্রান্সফার, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ল্যাঙ্গুয়েজ 3 আর ল্যাঙ্গুয়েজ 1 আমরা পেলাম মাতৃভাষা, ল্যাঙ্গুয়েজ 2 আমরা পেলাম ইংরেজি ভাষা, ল্যাঙ্গুয়েজ 3 কিটা? হিন্দি। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ 3 হচ্ছে হিন্দি, ঠিক আছে? এমই লেভেলে ল্যাঙ্গুয়েজ 3 হচ্ছে হিন্দি। তারপরে ম্যাথমেটিক্স আর সঙ্গে সায়েন্স, সোশ্যাল সায়েন্স। তো কতটা সাবজেক্ট হলো এমই লেভেলে সাবজেক্ট বেস ইভালুয়েশনে? 6টা। 6টা সাবজেক্ট হয়ে গেল, সবচেয়ে বেশি সাবজেক্ট কিন্তু এমই লেভেলে। ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথমেটিক্স, ল্যাঙ্গুয়েজ 3, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ল্যাঙ্গুয়েজ 3, ম্যাথমেটিক্স, ইভিএস এন্ড সায়েন্স।